আজকে বেলুড়মঠ কেন্দ্রীয় যুব পরিষদের আহ্বায়ক পূজ্যপাল শ্রী মহাস্বামী নিত্যানন্দজি মহারাজ আমাদের মধ্যে এসেছেন। দক্ষিণেশ্বরে রাধাকান্ত বিগ্রহের গয়না চলে গেল, তখন মেজবাবু গিয়ে বলছিলেন যে ঠাকুর যে দেখলে তো আমার দিলে উড়িয়ে কি মধুর শব্দ। কটা বাজে বলো, তোমরা কি প্রোগ্রাম রেখেছো বলো দেখি। ঠিক আছে, গুড মর্নিং, জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি। নতুন একটা ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। শরীর ঠিক নেই, একটা অপারেশন করতেই হবে, সেই জন্য কদিন ভিডিও করতে পারিনি। আবার কয়েকদিন ভিডিও বন্ধ থাকবো অপারেশন হলে। যাই হোক, এগুলো নিয়েই চলতে হবে, বয়স হয়েছে। আজকের গন্তব্য হচ্ছে অশোকনগর রোড। অশোকনগর রোডে গিয়ে আপনাদের জানাবো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি প্রোগ্রাম দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরপিজি ব্লগ। 7টা 23 ট্রেন ধরছি। গাড়ির সংখ্যা 3, 4, 1, 1, 7, 8, 10, 10 শিয়ালদা লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেন ঢুকে গেল 7টা 23। এবার শিয়ালদা যাবো। চলুন, শিয়ালদায় পৌঁছে গেলাম। আজ খুব ভিড় ট্রেনে। এবারে বনগা লোকাল দেখি কটায় আছে। চলুন, আজকের গন্তব্য হচ্ছে অশোকনগর রোড স্টেশন। আর আজকে জায়গা হচ্ছে আপনার ইতিনা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। ট্রেনের খুব ঝামেলা, কখন পাবো জানি না। এখন দত্তপুকুর ধরবো, দত্তপুকুর পর্যন্ত যাব, ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে, ধরে যাব অশোকনগর রোড। দেখা যাক, ঠিক টাইমে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না। এই দত্তপুকুর লোকাল ঢুকছে, 10টায় ছাড়বে। ট্রেন ছেড়ে দিল, ফাঁকা ট্রেন, দত্তপুকুর লোকাল। দত্তপুকুরে নেবে আবার বনগাঁ ট্রেন ধরতে হবে, কিছু করার নেই। চলুন আগে মন্দির দেখাই। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি।
বিবেকানন্দ যুব সম্মেলন জেলা সমিতি। ओम स्थापकाय धर्म सर्वो धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय जड़नी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थितं नमो श्री राजाय विवेकानंदाय शक्तिस्वरूपाय আজকের দিনটি খুব আনন্দের দিন। ইতিনা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে যিনি উদ্বোধক ছিলেন, যথারীতি পরবর্তীতে 33তম যে মন্দির উন্মোচন রামকৃষ্ণ মঠ মিশনে মন্দিরটি খুব অনায়াসী বৃহত্তর হাবড়া ইতিনাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দরভাবে উন্মোচিত হয়েছিল। সেই অনুষ্ঠান অত্যন্ত বৃহত্তর হাবড়া উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন এবং অতীত ভারতবর্ষ গৌরবান্বিত ছিল। আমরা জানি সে সময় জনকৃষি একাতে বেদ একাতে গীতা সাবিত্রী জয়ন্তী গায়ত্রী যথারীতি প্রসাদ যেখানে দেওয়া হয় সেই জায়গায় ঠাকুর আর মা থাকবেই, এটাই স্বাভাবিক। এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে, সকাল থেকে শুরু হয়ে গেছে। সব ভক্তরা যে প্রসাদ গ্রহণ করবে তার এটা সব কাটাকুটি করে রেডি। এই হচ্ছে প্রসাদ। মুখ্য আলোচক আমাদের সম্মানীয় প্রধান অতিথি পূজনীয় স্বামী বিবেকানন্দ তিনটে বাকি আছে। ঠিক আছে। না একটা উত্তরীয় করে দেবেন আজকের সহসভাপতি মাননীয় শ্রী অরুণ কুমার। একটু ঘুরে যান না, একটু ঘুরে দাঁড়ান না, একটু ঘুরে যান। আশ্রমের তরফ থেকে প্রীতি উপহার তুলে দেবেন আশ্রম সদস্য
শ্রী কৃষ্ণনাথ মহাশয়। মহাশয় এবং সহসভাপতি শ্রী অরুণ কুমার ঘোষ মহাশয়। সকলে করতালির মাধ্যমে অভিনন্দিত জানাবেন। বিশিষ্ট অতিথি শিক্ষক শ্রী দেবাশিস ঘোষ মহাশয়কে বরণ করে নেবে আশ্রম সদস্য অলোক সরকার এবং কার্তিক দত্ত মহাশয়। তারপরে আমাদের আরেক বিশিষ্ট অতিথি বিমল ব্যানার্জি মহাশয়, মাননীয় শ্রী বিমল ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেবেন গগন মন্ডল এবং অরিন্দম চ্যাটার্জি মহাশয়। আশ্রম সদস্য শ্রী গগন মন্ডল এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি শ্রী রামপ্রসাদ গাঙ্গুলি মহাশয়। তিনি ঠাকুর বা স্বামীজি বিভিন্ন সঞ্চালক মাননীয় শ্রী দেবব্রত করবেন তবলা বাজছে, ঠাকুরের ধৈর্য ধরছে না, বলছেন আজ বাধা হবে কাল গান হবে। স্বামীজিও বন্ধুর মতো তো ঠাকুর, আপনারা জানেন তো ঠাকুর আর স্বামীজির সম্পর্ক একটা হচ্ছে ঠাকুর প্রভু তিনি দাস, আর একটা হচ্ছে বন্ধু মিত্র। হয়ে গেছে বেলুর মাঠে বলে কি আমাদেরকে, ওনারা আমার ছুটি হয়ে গেছে। কোথায় রেখেছিলেন? ওই মন্দিরের নিচে। এমন সব জায়গায় লেখে যে যুদ্ধ ঘরেই রাখুন, পয়সা লাগে না, তাই তো? সেখানে না রেখে এখানে রেখেছেন। না, এখানেও চুরি হয়, এখানেই তো একদম মোক্ষম সুযোগ। আপনি যখন বাসে চলছেন, ট্রেনে চলছেন, সিনেমা হলে বসে আছেন, কি হাঁটছেন, বাজার করছেন, তখন আপনার চুরি হওয়ার কোনো সুযোগ আছে কি? বুঝতেই পারে না কথা। ওই যে কথাটা বলল, হ্যাঁ তাই তো। তাহলে আপনি যেমন চটিটা এখানে বার করে নিচে রেখে ঠাকুরকে ভক্তি ভরে কত করে, অত বড় নাট মন্দির, একটি ছেলে ওইখানটায় দাঁড়িয়ে থাকবে, আরেকটি ছেলেটা ছোট ব্যাগ নিয়ে ওই জুতোর ওখানে দাঁড়িয়ে থাকবে। যখন একবারে সাষ্টাঙ্গ এবং বিরাট তালিকাটা মনে করে এসেছে, সেটা কিছু বলতে কি ভুলে যায় কি ঠাকুরকে বলবেন, আবার প্রথম থেকে শুরু করে। সেই যে সময়টা যায়, ও আঙুল দিয়ে এরকম দেখায়। ঠাকুরের গল্প কার মনে পড়ছে? হরি হরি হর হর, কেশব কেশব, গোপাল গোপাল। বলার কথা, এখানে আশ্রম হয়েছে 33 বছরের অনুষ্ঠানে এসেছি। ঠাকুরের এই গল্পটা কি মানে? কেশব কেশব মানে এরা কারা? বাহ, কেশব। আর ও ভাবছে যে দেখো ভগবানের ভক্ত, তাই তো? কেশব, এই তো ওর বলার উদ্দেশ্য। এরা কারা আর কি, তাই তো? গোপাল মানে ভগবানের নাম গোপাল, মানে গরুর পাল, বুদ্ধি ফুদ্ধি নেই, চটিটা ওখানে দেখে এসছে। এটা তো সোনার দোকানের গল্প, তাই তো? আমার বেলুর মধ্যে এটা প্রায়শই হয়। আর লোকেরা জিজ্ঞেস করে যে এখানেও চটি চুরি হয়, আর আমি বলি এখানেই তো চটি চুরি হওয়ার সবচেয়ে বেশি সুযোগ, মোক্ষম সুযোগ। কেন? আপনারা গিয়ে ভক্তিগত হয়ে প্রণাম করছেন, ওই ছেলেটি দেখছে একটা উপরে ওই মেন গেটটা ঠাকুর ঘরে বেলুর মঠে প্রবেশ করার মুখে সিঁড়ির উপরে অত উঁচুতে দেখছে যে পুরো গেল, শুয়ে পড়লো, তালিকাটা বলতে ভুলে গেল, আবার নতুন করে শুরু করলো। 15 মিনিট কেটে যাচ্ছে, ও আঙ্গুল দিয়ে শুরু করে নিয়ে নে ওই জোটা, নতুন জোড়া দুটো রোজই বলবে লোকে, এখানে চুরি হয়। বলুন, আমার কিন্তু 10 মিনিট বলা হয়ে গেল। আগে মানুষ কিরকম বোকা, এইটা বলার জন্য। ওই যে এলাম, আমি নামবো, পা ভেঙে গেছিল, অপারেশন হয়েছে, 1 মাস হসপিটালে ছিলাম, 6 মাস বুড়োদের যেখানে আরোগ্য ভবন, সেখানে দেখে আমার ঘর, তাদের জানার কথা না। কিন্তু এইটা রামকৃষ্ণ ভাবাদর্শের মানুষের যেখানে আছে,
আচ্ছা, আমি তো এখানে এসেছি আজকের প্রোগ্রামের জন্য, ওই গাড়ি থেকে নামতে নামতে সবাই পা ঘুরে 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 প্রণাম করছে। এইরকম ইনডিসিপ্লিন কেন হবো আমরা? এইসব কি শুনছি আমরা, বলতে আছি এত কষ্ট করে কি বোঝা যায় কথাটা? যে মানুষ সারাদিনের জন্য বা যতক্ষণ আছেন ততক্ষণের জন্য আছেন। আমি তো ঠাকুরকে আগে প্রণাম করব, আপনারা তো এসে নিশ্চয় প্রণাম করেছেন, তাহলে আমার ক্ষেত্রে সেটা কেন মানছেন যে আমরা তো এসে ঠাকুরকে আগে প্রণাম করছি? মহারাজরা প্রণাম করবেন না? এটা নেবেন নাকি? আমি লুটে নিলাম। রবীন্দ্রসঙ্গীত আছে জানেন, তার একটা লাইন গাইব, সবার শেষে বাকি তোমার ধুলায় ধূসার এই আসন তলে, আসন তলে মাটি পরে লুটিয়ে একটুখানি বললাম। খিচুড়ি লাইন এসে যে শেষে যায় বোঝা যাবে তার পার্টস আছে, বা আমি যখন এসছি সেইখানে আমি দাঁড়াবো হুড়োহুড়ি, কি বোঝা যায় না? এর ঠিক এর ভেতরে কি সচেতনতা এসে গেছে। ভগবান বোকা না, যে ওকে যদি ওই সেই দিনের ওই হইয়ের মধ্যে কাউকে কৃপা করতে হয়, উনি ওনাকে করবে কিনা আপনারা বলুন তো? কি হ্যাঁ না কিছু বলতে হবে? আমি কথা বলাই, কষ্ট করে একটু কথা বললেন আমার, কি বোঝা যাচ্ছে? তাহলে যারা হুড়ুহুড়ি করলো তাদের নয়, জেনে যান এগুলি প্রথম থেকে, যে জীবনে এগুলো ছেলেবেলা থেকে শেখার কথা ছিল। আপনারাই বলেন নাকি কথা শুনে? আপনাদের ছেলেরা তো নাকি জন্ম দিয়ে বসে আছে, তাদের অফিসে দাঁড়িয়ে কাজে তাদের ছেলে মেয়েকে দেখার সময় নেই। আপনারাও কাছাকাছি সব করে থাকেন বলে মনে হয়, তাহলে ওরা কার কাছ থেকে শিখবে? আমরা শেখানোর জন্য আসি তো, এগুলি ধর্ম। বড় বড় বক্তৃতা দিয়ে দিলেন না, মহারাজ দারুণ বলেছে, ওসব আমরা শুনে শুনে কি পচে গেছে, কান পচে যায় বলে। এবার শুরু করো, দেখো কটা বাজে, ঘড়ি দেখো, হ্যাঁ 12টা, বুঝতে পারছেন? 12টায় অনুষ্ঠান শুরু হচ্ছে। হ্যাঁ, এবারে কে কতক্ষণ বলবে বলো, জানিয়ে দাও। অত্যন্ত একটা ঐতিহাসিক দিন, আনন্দের দিন। সঙ্গে উপস্থিত আছে ভাবপ্রচার পরিষদের কনভেনার, যুব কমিটিরও কনভেনার শ্রী প্রশান্ত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট যুব কমিটির গোলপাট সহ সভাপতি বিমল ব্যানার্জি, এবং আমাদের অত্যন্ত আপনজন দেবাশিস ঘোষ, শিক্ষক, হাবড়া হাই স্কুল। এখনই আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে। প্রথম বক্তব্য রাখছেন শ্রী দেবাশিস ঘোষ মহাশয়, তাকে অনুরোধ করা হচ্ছে বক্তব্য রাখবার জন্য। তার আগে একটা সেন্টেন্স বলি, পূজনীয় মহারাজ বরানগর রামকৃষ্ণ মিশন, তার আগে ইনস্টিটিউট অফ কালচারের বিরাট কর্মযজ্ঞের মধ্যে উনি ছিলেন, তার আগেও আবার বেলুড় মঠেও ছিলেন, এবং বরানগর রামকৃষ্ণ মিশন, কাশী রামকৃষ্ণ মিশন, এইভাবে তিনি কয়েকটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ রূপে খুব সাফল্যের সঙ্গে সম্পাদনা করেছেন, এবং বর্তমানে বেলুড় মঠে উনি গবেষক সন্ন্যাসী, লেখকও বটে। এবং সেই দিক দিয়ে তার বক্তব্য শোনার জন্য আপনারা এসছেন, এ বিষয়ে কোনো নিঃসন্দেহ। তবুও আমরা একটু রাখি, যারা সারা বছর ধরে সংগঠনের জন্য কাজ করছে আমাদের এলাকায়, তাদের একটু কথা শোনার জন্য।
দেবাশিস ঘোষ মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ জানাই। শ্রী শ্রী মা শ্রী স্বামীজি মহারাজকে আমার ভূমিষ্ঠিত প্রণাম শ্রদ্ধা। পূজনীয় মহারাজকে আমার প্রণাম শ্রদ্ধা। উপস্থিত সমস্ত গুণীজন এবং সামনে বসে আছেন যে সমস্ত ভক্তবৃন্দ, সকলকে আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার জানাই। আজকের যে অনুষ্ঠান সেটা হচ্ছে ধর্মসভা। আমি ধর্ম সম্বন্ধে খুব সংক্ষিপ্তভাবে আমার চিন্তা ভাবনাটা বলবো, খুবই সামান্য কয়েকটি কথা। স্বামীজি বলছেন যে নিজের জ্ঞানের সীমাকে অতিক্রম করে বিজ্ঞানের সীমায় পৌঁছানোর যে সংগ্রাম, সেটাই ধর্ম। তাহলে এখানে দুটো কথা জানলাম, জ্ঞান আর বিজ্ঞান। চলে যাই ঠাকুরের কাছে, তিনি কি বলছেন শুনে নিই একটু। ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে একবার এক ভক্ত জিজ্ঞেস করছেন যে আচ্ছা, আপনি আমাকে এমন একটি কথা বলুন যাতে আমার জ্ঞান হয়। ঠাকুর বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইরূপ ধারণা করো, এটা হলো জ্ঞান। তারপরে ঠাকুর বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ সত্য, এটি বিজ্ঞান, অর্থাৎ অদ্বৈতবাদ। আমরা যারা ঠাকুর বা স্বামী ঠাকুরের ভক্ত, ঠাকুরের শিষ্য, আমরা সবাই অদ্বৈতবাদী। তো একবার হয়েছে কি, 1893 সালের শেষ দিকে বা 1893 সালের প্রথম দিকে, আমার অ্যাকচুয়ালি সালটা মনে নেই, দুঃখিত। স্বামীজি ভারত ভ্রমণে বেরিয়েছেন, দক্ষিণ ভারতে গেছেন মাদ্রাজে। মনমথ বাবু একটা বাংলো বাড়ি ছিল সমুদ্র তীরে, নাম হচ্ছে রমদ বাগ। সেই বাড়িতে স্বামীজি উঠেছেন, অনেক ভক্ত এসেছেন স্বামীজির কথা শুনলেন বলে। একজন ভক্ত স্বামীজিকে বলছেন, আচ্ছা স্বামীজি, আপনি তো নিজেকে অদ্বৈতবাদী বলে ঘোষণা করেছেন এবং আপনি বলছেন আপনি এবং ঈশ্বর এক, তাহলে তো আপনার আর কোনো দায়িত্ব রইল না। আপনি পাপ করলে, ন্যায় পথ থেকে ভ্রষ্ট হলে আপনাকে বাধা দেওয়ার তো আর কোনো উপায় রইল না। স্বামীজি উত্তর দিচ্ছেন যে যদি সত্যি আমি বিশ্বাস করি যে আমি এবং ঈশ্বর এক, তাহলে আমি পাপ করবো কি করে? সুতরাং বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। কেন বললেন স্বামীজি কথাটি? আমরা আরেকটু পিছিয়ে যাই, এবার এগিয়ে গেছিলাম, একটু পিছিয়ে আসি। দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘর, ঠাকুর আছেন, বহু ভক্ত এসেছেন, নরেনও তখন এসেছেন। ভক্তদের মধ্যে একটা ধারণা ছিল, অনেকের মধ্যে অবশ্য, যে ঠাকুর নরেনকে একটু বেশি প্রশ্রয় দেন, স্নেহ করেন। ঠাকুর তো অন্তর্যামী, মনের কথা বুঝতে পেরেছেন সকলের। ঠাকুর বলছেন একদিন যে শোনো, আমি না তোমাদের একটা পরীক্ষা নেব, কে আমার ভক্ত বড়। কি পরীক্ষা ঠাকুর? না, পরীক্ষাটি বড্ড সোজা। কাল সূর্যোদয়ের আগে তোমরা প্রত্যেকে তোমাদের বাড়ি থেকে এক মুঠো করে চাল আমার জন্য সরিয়ে রাখবে, কিন্তু দেখবে কেউ যেন না দেখে, তারপরে ওই চালটি আমার কাছে নিয়ে আসবে। ভালো কথা, সোজা পরীক্ষা। পরের দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠিয়ে এদিক ওদিক লুকিয়ে ঠাকুরের জন্য এক মুঠো চাল নিয়ে ঠাকুরের কাছে এলেন। নরেন কিন্তু আসছে না। বেলা পড়ে গেল, অনেক ভোরের দিকে গিয়ে নরেন পাঁচু পাঁচু উঠে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর বলছেন, কি নরেন, তুমি চাল আনলে না কেন? বলে, কি করবো ঠাকুর, যেদিকে তাকাই সেদিকে দেখি তুমি তাকিয়ে আছো। এই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা যদি আমরা অন্তরে স্থাপন করতে পারি, আমরা যদি সত্যি মেনে নিতে পারি, তাহলেই কিন্তু সফল হবে আমাদের এই ধর্মসভা, সার্থক হবে আপনাদের এই ধর্মসভায় আসা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। জয় শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী সারদা মা, শ্রী স্বামীজি মহারাজ। শ্রী দেবাশিস ঘোষ মহাশয় এবার বক্তব্য রাখবেন উত্তর 24 পরগনা বিবেকানন্দ মহানবমী যুব সম্মেলন কমিটির সহ সভাপতি শ্রী বিমল বন্দ্যোপাধ্যায়। শ্রী শ্রী এবং স্বামী মহারাজ, এই দুর্বৃত্তের চরণামত মান জানাই। আজকে এই ধর্মসভার মুখ্য আলোচক পূজনীয় শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ, তাকে প্রণাম জানাই।
মঞ্চে শ্রদ্ধেয় প্রশান্ত বাবু, শ্রদ্ধেয় দেবদা, শ্রদ্ধেয় দেবাশিস বাবু এবং এই আশ্রমের সম্পাদক বুদ্ধদেব বাবু এবং সকলকেই, তাদের সকলকে শ্রদ্ধা প্রণাম জানাই। এবং আপনারা যারা সামনে বসে আছেন ভক্তমন্ডলী, তাদের সকলকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। ইজিলা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমটি, এই আশ্রমের পরিবেশটি খুব ভালো। আমি অনেকবার এসেছি এখানে, খুব ভালো লাগে। আর ভালো লাগে এখানে ঠাকুরের যে মূর্তি, এত সুন্দর মূর্তি, এখানে আসলেই সেই মূর্তির দিকে তাকালেই মনে শান্তি আসে, ভক্তি আসে, আনন্দ আসে। আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি। আজকের দিনটাও খুব ভালো দিন, রাস পূর্ণিমা। 33 বছর আগে এখানে এই রাস পূর্ণিমায় এই মন্দিরের মূর্তি স্থাপন হয় স্বামী লোকেশ্বর মন্দিরের প্রেরণায় এবং দেবব্রত মুখার্জির উদ্যোগে এবং আরো অনেক ভক্তদের উদ্যোগে এই আশ্রমটি গড়ে ওঠে। তা আজকের এই দিনটির মাহাত্ম্য খুব ভালো, রাস পূর্ণিমা। এই রাস লীলা সম্বন্ধে ঠাকুরও বলেছেন, স্বামীজিও বলেছেন। স্বামীজি বলেছেন যে পূর্ণ ব্রহ্মচর্য পালন না করলে এই রাসলীলা বোঝা বড় কঠিন। পূর্ণ ব্রহ্মচর্য পালন করলে রাসলীলা উপলব্ধি করা। যাই হোক, আজকের এই দিনে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবসে ধর্মসভা হচ্ছে। মহারাজি বলবেন, আমরা শুনব, আমরা শ্রোতা, আমাদের শ্রদ্ধেয় প্রশান্ত বাবু বলবেন। তবু দু চারটি কথা বলি, ঠাকুরের কথা। আপনারা সকলেই কথামৃত পাঠ করেন, শোনেন। কথামৃত এমনই একটি ধর্মগ্রন্থ, এটি পাঠ করলে এটি যদি বোঝা যায় তাহলে একটি মানুষের সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যায়। আমার তো মনে হয় না যে ধর্মজগতে ঠাকুরের মতো এত সহজ সরল ভাবে কোন ধর্ম মহাপুরুষ এরকম কথাগুলো বলেছেন কিনা। আর কত কথাগুলোর কত যুক্তি, কত বৈজ্ঞানিক কথা বলছেন যে এই কলি ধর্মে, কলি যুগে অন্নদাত প্রাণ। দেখুন, আমরা একবেলা না খেতে পারলে কষ্টে আমাদের শরীরটা যেন কত কষ্ট, কত দুঃখ, কত যাতনা। তাই ঠাকুর বলছেন যে কলি যুগে হচ্ছে ভক্তি যুগ। আমরা যদি ভক্তির যোগে থাকি, ঈশ্বর প্রভু আমি দাস, এই ভাব নিয়ে যদি আমরা ঈশ্বরের সাধনা করি, ঈশ্বরের নাম গুণগান করি, ঈশ্বরের কথা বলি, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে মুক্তির পথে আমরা যেতে পারি। ঠাকুর বলছেন যে কর্মযোগ খুব কঠিন। বলছে কর্ম এই জীবন থেকে যায় না। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যে ঈশ্বর আমাকে কর্ম করিয়ে দেন। বলছে আমি বসে আছি, আমি চিন্তা করছি, এটাও কর্ম। ঠাকুরের ধ্যান করছি, এটাও কর্ম। কর্ম যায় না। তাই বলছেন যে ভক্তি যোগে এইটাই হচ্ছে সহজ পথ, ভক্তি। আর কি বলছেন, কলিযুগে সত্যই হচ্ছে ধর্ম, সত্যই হচ্ছে ঈশ্বর। কিন্তু আমরা এই জীবনে চলার ক্ষেত্রে এই কথাগুলো
যদি ধীরে 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 উপলব্ধি করি এবং যদি আমাদের জীবনচর্যা আমাদের চরিত্রের মধ্যে আস্তে 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 এগুলো প্রবেশ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতি পাল্টে যায়। স্বামীজি বলছেন না, আগে তুমি নিজে তৈরি হও, তারপরে তুমি অন্যকে তৈরি করো। আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের সঙ্গে যুক্ত আছি, আমাদের যদি চরিত্র এবং আমাদের জীবনচর্যা যদি ঠিক মতো না থাকে, তাহলে কেন মানুষ আমাদের কথা শুনবে? কেন মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হয়ে ঠাকুরের ভাবে তারা যুক্ত হবে? অতএব আগে আমাদের তৈরি হতে হবে। আমাদের আগে তৈরি হলে তারপরে কিন্তু সকলকে তৈরি করতে হবে। সকলকে ঠাকুরের কথা বলতে হবে, মায়ের কথা বলতে হবে, স্বামীজির কথা বলতে হবে। আমাদের এখানে প্রশান্ত বাবু আছেন। প্রশান্ত বাবু অনেক কর্মঠ একজন সংগঠক, উত্তর চব্বিশ পরগনা জেলায় দীর্ঘদিন ধরে ঠাকুর মা স্বামীজির প্রচার প্রসারের সঙ্গে যুক্ত, আমরাও তার সঙ্গে যুক্ত, একত্রে অনেক কাজ করছি। বিভিন্ন আশ্রমে আমরা যাই, ভক্তদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ভক্তরা তারা ঠাকুর মা স্বামীজি ভাবে, তারা ভাবিত। সেই সঙ্গে আমাদের কিন্তু আরেকটি বিষয় চিন্তা করতে হবে, যে আরেকটা কিন্তু সমাজ আছে বর্তমান, এই যে আর্থ সামাজিক দিকটা যদি আমরা দেখি, যে এই যে ভোগবাদ, মানুষ আস্তে আস্তে ভোগবাদের দিকে ঝুঁকে পড়ছে। এই যত ভোগবাদের দিকে মানুষ ঝুঁকছে, ততই কিন্তু মানুষের আস্তে আস্তে পতন হচ্ছে। মানুষের চাহিদা যত বাড়ছে, ততই কিন্তু ঈশ্বরের দিক থেকে মানুষ সরে যাচ্ছে। এটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার। সুতরাং এই সময় আমাদের কিন্তু ঠাকুর মা স্বামীজির প্রচার আরো বেশি করে দরকার। আরো ভক্ত বাড়াতে হবে আমাদের, আরো ভক্তদের সংগঠিত করতে হবে, বলতে হবে। যাই হোক, আমরা মহারাজের কথা শুনবো, বসন্ত বাবুর কথা শুনবো। অনেক সময় চলে গেছে। আমি আপনাদের সকলকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। নমস্কার। এত ভালোবাসা নিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো মুছতে দেখি না। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলব। এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি কোথাও দেখিনি। স্ত্রীর প্রভু মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এ 6 লাখ টাকার চাকরি ছিল। এখানে এসেছি, সিঁড়ি ধুতে এসেছি। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছে। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। আরতি শুরু, রানী মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখে জল বুঝতে পারবে না। দারুণ সুন্দর আবৃত্তি পরিবেশন করলেন দিদি। এখন মহারাজ ও মহারাজ আমাদেরকে অনেক মায়েরা বলছেন মহারাজকে প্রণাম করবেন।
খুব বিশৃঙ্খলা হবে। মহারাজ এখানে বসে প্রণাম করবেন, আপনারা লাইন প্রণাম নেবেন, আপনারা লাইন দিয়ে প্রণাম করবেন। এখন মহারাজকে প্রণাম চলছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। মহারাজের বক্তৃতা এখনই শেষ হলো। নমস্কার। আজ ইতিনা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম ও শ্রীমূর্তি প্রতিষ্ঠা দিবস। প্রথমে আমি ঠাকুর, মা ও স্বামীজির শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত মহারাজের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভক্তমণ্ডলীদের আমার নমস্কার। শ্রী রামকৃষ্ণ সঙ্গীত পরিবেশন করছি। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। কামার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তপি উদ্ধরিল তোমার নাম গুনে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তপি উদ্ধরিল তোমার নাম গুনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে। তুমি অন্নপূর্ণা শশারে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্ন
কল্পলতা তুমি জগতের মাতা যোগী জনানুগতা অনুগত জনে কৃপা কল্পলতা তোমার মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে কমলাসনে একবার বিরাজ গমা দিদি কমলাসনে তুমি জগতের মাতা যোগী জনানুগতা অনুগত জনে কৃপা কল্পলতা তুমি জগতের মাতা যোগী জনানুগতা অনুগত জনে কৃপা কল্পলতা তোমার মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে কমলাসনে একবার বিরাজ গমারি কমলাসনে দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে কমলাসনে একবার বিরাজ
শয়নে একবার বিরাজ গমা লিলি কমলা শয়নে। খুব সুন্দর ভক্তিগীতি শুনলাম। শুভজিৎ কুণ্ডু, সঙ্গে সঙ্গতে ভাস্কর দত্ত। প্রসাদের জন্য আস্তে আস্তে সব চলে এসছেন। এবারে প্রসাদ বিতরণ হচ্ছে। সব প্রসাদের জন্য বসে গেছেন, প্রসাদ বিতরণ চলছে। যেটা দেখেন, হ্যাঁ হ্যাঁ এর মধ্যে নেবে আপনি বুঝে নেন, আপনি বুঝে নেন, আপনি বুঝে নেবেন। পরে এসে প্রশ্ন দেবা। ঠিক আছে, তুমি দিয়ে মনে হয় কে
বন্ধুহে অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম প্রণাম হে প্রণাম প্রণাম অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। মন্দিরের বাইরেটা এইরকম, নাম হচ্ছে ইতিনা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। এদিকটা এইরকম গাড়ি নিয়ে সবাই এসছেন, মহিলারাও চলে এসছেন গাড়ি নিয়ে। কর্পোরেশন হাবড়া পৌরসভা জলের ব্যবস্থা করেছেন, আর সামনেটা এরমভাবে রাখা হয়েছে। আর ভক্তদের জুতো দেখতেই পাচ্ছেন, ভর্তি ভক্ত এখানে ভর্তি হয়ে আছে। পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ বর্ধমান সনাতনী স্বামী এই মন্দিরের শুভাগমন করেন। আর এখানে যাদের যাদের এই মন্দিরকে কিছু সাহায্য দিতে চান তারা এখানে দিতে পারেন। এই হিসাবে এখানে বসে আছেন ওনারা। আর এখানে বিভিন্ন রকম দ্রব্য বিক্রির জন্য আছে, বই আছে, ধূপকাঠি আছে, ফটো আছে। যারা এখান থেকে নিতে চান সেটাও নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মা ঠাকুর স্বামীজি, তার সঙ্গে বিভিন্ন রকম বই রয়েছে এখানে। বিভিন্ন রকম হাতের কাজের জিনিস আছে, ব্যাগ আছে, ছোট ছোট জামা আছে। ভক্তবৃন্দের চরণে প্রণাম দেন। আমি সঙ্গীতার জন্য উপস্থিত হয়েছি।
সাগরে আমার মন। বসে
আশ্রমের পরিচালন কমিটির সদস্য শ্রীমতী আলো চ্যাটার্জি মহাশয়া এবং আমাদের সদস্য আশ্রম সদস্য শ্রীমণি বসু মহাশয়া, এনারা আমাদের আজকে এই সভার অন্যান্য প্রধান অতিথি পূর্বাজিকা বিভক্ত প্রাণা মাতাজিকে বরণ করে নিচ্ছে। উত্তরীয় আমরা আমাদের বিশেষ অতিথি মাননীয় শিক্ষিকা শ্রীমতী নিবেদিতা সাহা তাকে বরণ করে দেব। বরণ করে নেবেন আমাদের আশ্রমের সদস্য শ্রীমতী রত্না ঘোষ মহাশয়া এবং রত্না দত্ত মহাশয়া এবং মৌসুমী ঘোষ মহাশয়া। আপনারা আসুন। আমাদের মাননীয় শিক্ষিকাকে আমাদের আশ্রমের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে আমাদের আশ্রম সদস্য নবীন সদস্য, এরা আগামী দিনের ধারক বাহক রত্না দত্ত এবং মৌসুমী ঘোষ মহাশয়। আচ্ছা, ফল আছে আপনার, ঠিক আছে। ওটা মাতাজিকে দেওয়া হয়নি, এটা মাতাজি, এটা মাতাজি। হ্যাঁ, একটু মাতাজি কাজ করে দিন, তাহলেই হবে। এগুলো কাজ করে দিন মা, একটু আপনাকে ধরো মা, এটা কাজ করে দিন মা। ওগুলো ঘরে রেখে গাড়িতে ভরে দিতে হবে। এগুলো না থাকলে আমরা এই সংঘগুলো উন্নতি ঘটতো না। পেছনে মায়েদের যে সমর্থন আমরা চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আসবে সবিতা লস্কর আছেন এখানে উপস্থিত। আমরা সত্যি আপনার শুভানুধ্যায়ী সদস্য। আচ্ছা, হ্যাঁ না, আপনি উঠতে পারবেন? হ্যাঁ মা, দিদি আসতে পারেন। ব্যাচ করিয়ে দিয়েছো তো তোমরা? ব্যাচটা তোমরা ব্যাচ আর ইয়েটা তোমরা আমরা তো নাম বলেছি, আপনারা যাদের বলেছি আপনারা একটু মঞ্চে চলে আসতে পারেন। সুবিধা আছে। এরপরে আমরা শিউলি বসু যখন আছেন মঞ্চে দিয়ে দিই, তার আপনার কাজ আছে। আসুন, শিউলি বসু এখন স্টিল এনারা কথা কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই এনাদের চেনেন, জানেন। আমরা, হ্যাঁ, আমাদের সদস্য, আপনারাও আমাদের মধ্যে আসুন। আপনারা সঙ্গে, এটা ঠাকুরের কাজ। আসুন, আমরা নিজেদেরকে ধন্য করি। এই সঙ্গের কাজ ঠাকুরের কাজ, ঠাকুর সেবার কাজ। অনেকভাবে সন্তান আমার ঠিক হবে, জানবেন। এই যে আজকে পাঠ হচ্ছিল, ঠাকুরের কথা শুনছিলাম যে সন্তান পড়াশোনার থেকে ঠাকুর বলছেন ঈশ্বরের জন্য সাধন ধ্যান দরকার। আসুন, আমরা সুজাতা ভট্টাচার্য, মিনতি ভট্টাচার্য, আপনারা একটু মঞ্চে চলে আসবেন। শিউলি বসু, হ্যাঁ আসুন আসুন। আচ্ছা, অনিল নাগ একটু মঞ্চে চলে আসবেন। রীনা দত্ত কি আছেন? আচ্ছা, শঙ্কর দাস, আপনারা এক এক করে চলে আসবেন যারা আছেন। আপনারা একটু মঞ্চে গিয়ে আসবেন যাদের নাম বললাম। অনিলা পারবেন আসতে? না হলে ওখান থেকে নিজে এখন অসুবিধা, এখান থেকে হাত বাড়িয়ে আসতে হবে না। অনিলা এই পাশ দিয়ে আসুন, আপনার উঠতে হবে না, ওই সামনে দিয়ে আসুন, মা এগিয়ে যাবে। আপনার হাত সমস্যা আছে? আচ্ছা, আমরা সুজাতা ভট্টাচার্যকে দিতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, মিনতি ভট্টাচার্য এগিয়ে আসুন এদিকে। হয়ে গেছে? আচ্ছা, এবার অনিল না, ইনি আমার এখনো আমাদের আশ্রম পরিচালন কমিটির সদস্য, আশ্রম সহ সম্পাদক, কিন্তু অসুস্থ। দীর্ঘদিন আমাদের সঙ্গে সময় দিচ্ছেন। শুভানুধ্যায়ী, এনারা সকলেই সদস্য এবং শুভানুধ্যায়ী, যাদের ছাড়া আমরা সঙ্গ চালাতে পারি না।
আচ্ছা, শ্রীমতী মীরা দাস মহাশয় আসবেন। সুকুমার দাস তো আসেননি মনে হয়। অশোক কুমার মন্ডল আছেন কি না আসেননি? শঙ্কর দাস কি আছেন? ওনারা এসে পৌঁছাতে পারেননি বা কেউ কেউ এসেও ছিলেন। শ্রীমতী মীরা দাসকে একটি মোমেন্টের মা তুলে দিলেন। আর আমাদের শ্রীমতী দিদিমণি নিবেদিতা সাহা মহাশয়, অপর্ণা চক্রবর্তী আসলে একটু উঠে আসবেন। আমি নামগুলো সুকুমার দাস সবিতা লস্কর পেয়েছেন, মিনতি ভট্টাচার্য পেয়েছেন, সুজাতা ভট্টাচার্য, শিউলি বসু, অপর্ণা চক্রবর্তী একটু আসবেন। না একটা ছবি দিল। আচ্ছা, সেটা একটু দেখুন। আমি একটু নাম বলে যাচ্ছি, যদি কেউ থাকেন উপস্থিত চলে আসবেন। এবার মুখার্জি সিদ্ধান্ত পাওয়ার কথা ছিল, যদিও আমরা একটা পিছিয়ে পড়েছি বিভিন্ন কারণে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় মাতাজি, তার কথা আমরা শুনব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষিকা, তার কাছ থেকেও আমরা কিছু কথা শুনব। এখন আমাদের দ্বিতীয়ার্ধের এই ধর্মসভা, আমাদের এই ধর্মসভার আজকে এখনকার বিষয় সকলের মা শারদা। শুরু হচ্ছে আমাদের এই ধর্মসভায় আলোচনা শুনব সকলের মা শারদা। আমাদের আজকের আলোচনার বিষয়। প্রথমে আমরা কিছু কথা শুনব আমাদের মাননীয় শিক্ষিকা শ্রীমতী নিবেদিতা সাহা মহাশয়ের কাছ থেকে, তারপরে আমরা আমাদের মাতাজির কাছ থেকে শুনব। স্বামীজি শ্রীচরণে আমার বৈষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত পূজনীয়া প্রব্রাজিকা বিমর্ষকানা মাতাজিকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত ভক্ত মণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আজ বড় আনন্দের দিন, সকাল থেকে সেই আনন্দের ঢেউ চলছে। ইতিনা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে 33তম প্রতিষ্ঠা দিবস মূর্তি উন্মোচন। এই আশ্রমের ভক্তরা 33 বছর ধরে ঠাকুরমা স্বামীজিকে ধরে এগিয়ে চলেছেন। এই বড় কম কথা না। প্রেসিডেন্ট মহারাজ, 10ম প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী নীলেশ্বরানন্দজি একটা পাতলা ছোট্ট বই 16 পাতার প্রকাশিত হয়েছিল 82 সালে। তখন দাম ছিল 60 পয়সা। বইটির নাম স্বামীজিকে ধরে কাজে এগো। তার থেকে কয়েকটা লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি। মহারাজ লিখছেন, তোমাদের কাছে আবেদন, তোমরা ব্যক্তিগতভাবে বা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে প্রতিষ্ঠান সংগঠনের মাধ্যমে শ্রী রামকৃষ্ণের বাণী প্রচার করো এবং তার আলোকে জাতি গঠনের কাজে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করো। এই আত্মনিয়োগ করার বীজ 33 বছর আগে
এই আশ্রমের কয়েকজন ভক্তের মধ্যে ঠাকুরমা স্বামীজি বপন করেছিলেন। তাই তো আজ এমন অভিরূপ আকার আমরা দেখতে পাচ্ছি। আমি দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে আসি। প্রতিদিন বনগা লোকালে নেমে টোটো করে যখন এই রাস্তা দিয়ে যাই, তখন এই 10টা 5-7 হবে, তখন ঠাকুরের পুজো হয়। ঠাকুরের এমন সুন্দর মর্মর মূর্তি প্রণাম করি, যাতায়াতের ক্লান্তি দূর করি, তারপরে বাণীপুরের কাজে সারাদিনের জন্য লেগে পড়ি। আসলে আমরা যে বাণীপুরে সমবেত হয়েছি তার একটা উজ্জ্বল ইতিহাস আছে, বিশেষত শিক্ষাকে কেন্দ্র করে। আমি যেহেতু শিক্ষকতা করি, সেই সমস্ত ঘটনা, গল্প, কথা যা এখনো ছড়িয়ে আছে আমাকে বিভিন্ন কাজে প্রেরণা দেয়। আমাদের সামনে অনেক প্রাক্তন দাদা দিদিরা রয়েছেন, তাদের কাছে কত কথা শুনি। আসলে বহু শিক্ষাব্রতী এই বাণীপুরে এসেছেন, তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। একদিকে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, একদিকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন শিক্ষা ব্যবস্থা, দুইয়ের অপূর্ণ মিলন ঘটিয়েছেন। ঠিক সেই সময় 1948 সালে স্বাধীনতার দিবসে, স্বাধীনতার সময়, স্বাধীনতার পরপর এই বাণীপুরে প্রথম টিচার্স ট্রেনিং স্কুল তৈরি হয়। উদ্দেশ্য আদর্শবান শিক্ষক চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় 200-র বেশি বুনিয়াদী স্কুল, 53টি জুনিয়র বেসিক স্কুল এই এলাকায় তৈরি হয়েছে। উদ্দেশ্য শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়া, পুঁথিগত বিদ্যা না। স্বামীজি বলছেন, মাথার মধ্যে ঘুরিতে লাগিল, সারা জীবনে ভজন হইল না, সেরকম শিক্ষা না। এই হাতে কলমে শিক্ষা দিতে দিতে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল। স্বামীজি বাণী রচনা পড়ে আপনারা তো দেখতেই পান, পাতায় পাতায় রয়েছে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। সমগ্র জাতিকে শিক্ষিত করে তুলতে হবে। সেই শিক্ষা কিন্তু মোটেও বিদেশি পদ্ধতিতে নয়, আমাদের উপযোগী দেশীয় পদ্ধতি। আমরা যে রামকৃষ্ণ মঠ মিশনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের ছেলে মেয়েদের পড়ানোর জন্য এত আগ্রহ অনুভব করি, কেন? সেখানে সব থেকে আধুনিকতম শিক্ষা পদ্ধতির সঙ্গে আমাদের ঐতিহ্যকে মেখে দেওয়া হয়। তারা কম্পিউটার, সফটওয়্যার এগুলো যেমন শিখছে, ঠিক সেরকম বেদ ও জ্ঞান শিখছে, গীতা পাঠ শিখছে, আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম। তবে না এমন রেজাল্ট হচ্ছে। সেই আত্মসংযমের শিক্ষা, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা শিক্ষক আমাদের সামনে বসে আছেন ঠাকুর। নরেন, রাখাল, শশী, বাবুরাম, সারদা প্রসন্ন, নিরঞ্জন সবাইকে এক জায়গায় রেখে শিক্ষা দিচ্ছেন। তবে না তারা দিকে দিকে বিশ্ব জয় করে ছেড়ে দিল। ঠিক সেরকম নিবেদিতা স্কুল, মায়ের কাছে অসহায়, অবহেলিত, যেরকম অবহেলিত হোক, বিধবা হোক, যেমন এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে বলেছে নিবেদিতা স্কুলে দিয়ে এসো, নিবেদিতা স্কুলে দিয়ে এসো। ওখানে পড়াশোনা শিখবে, হাতের কাজ শিখবে, স্বনির্ভর হবে, সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। দেখুন কি দৃষ্টিভঙ্গি। এখনো কিন্তু নিবেদিতা স্কুল, বিবেকানন্দ বিদ্যাভবন কলেজ সেই একই ভাবে মেয়েদের গড়ে চলেছেন। এখন যিনি বিদ্যাভবন স্কুল, বিদ্যাভবন কলেজের প্রিন্সিপাল রয়েছেন প্রব্রাজিকা বেদত্ত, টানা মাতাজি, কিভাবে মেয়েদেরকে তৈরি করছেন।
প্রতি মুহূর্তে তার চিন্তা কিভাবে মেয়েদেরকে উন্নত জীবন দেওয়া যায়। একজন মহারাজ বলেছিলেন, কোন ভক্ত মহিলা এসে বলেছেন যে আমরা সবাই রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত, কিন্তু আমাদের ছেলে মেয়েরা দীক্ষা নিতে চায় না। মহারাজ বলেছিলেন, মনে হয় দীক্ষা নিয়ে এমন কিছু পরিবর্তন আপনাদের মধ্যে দেখতে পাচ্ছে না, তাই আগ্রহ বোধ করছে না। সেই একই রকম খাওয়া দাওয়া, পোশাক আশাক নিয়ে বিলাসিতা, পরনিন্দা। তো মাতাজির কাছে জিজ্ঞাসা করলেও জানতে পারবেন, আমাদের বৃন্দাবনে এক একটা দীক্ষার দিনে কত কত বাচ্চা বাচ্চা মেয়েরা সব দীক্ষা নিচ্ছে। কেউ জোর করছে না, আসলে তারা কতগুলো জীবন দেখতে পাচ্ছে, যেন প্রদীপ থেকে প্রদীপ ধরানো। মাস্টারমশাই কথাগুলিতে লিখছেন, সকালবেলা ঠাকুর শুদ্ধ বস্ত্র পরে দেওয়ালে টানানো দেবদেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে মধুর কণ্ঠে প্রার্থনা করছেন। মাস্টারমশাই মনে হচ্ছে যেন ঠাকুর শেখাচ্ছেন কিভাবে, কত আন্তরিক ভাবে প্রার্থনা করতে হয়। সেই মাস্টারমশাইটাই আবার ঠাকুর তিরস্কার করছেন যখন দেখলে যে নরেনের সঙ্গে ছেলেদের চরিত্র নিয়ে কথা বলছে। ঠাকুর বলছেন, তুমি বড়, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত হয়নি। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি এইভাবে? যদি না করে থাকি তাহলে আমি শিক্ষক হিসাবে ব্যর্থ, আমি অভিভাবক হিসাবে ব্যর্থ। অকারণে নতুন প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই। আমাদেরও হয়ে উঠতে হবে, আমাদের জীবনকে তাদের কাছে একটা উদাহরণ হিসাবে দাঁড় করাতে হবে। যদি শিক্ষক, অভিভাবক আর শিক্ষার্থীর মধ্যে এরকম বোঝাপড়া থাকে, তাহলে সমাজের বদল আসতে বাধ্য। এই ইন্দিরা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সদস্যরা কিন্তু সেই কাজই করে চলেছে। তারা বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে স্বামীজির ভাব আদর্শকে আমাদের ছাত্র সমাজের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন। আসলে রামকৃষ্ণ মঠ মিশনের মতোই ভাব পরিষদেরও ওই একই মতো আত্মানন্দ মোক্ষার্থম জগদ্ধিতায়। নিজের আত্মিক উন্নতি করতে হবে, আর পাঁচজনেরও কিসে হিত হয় সেটাও দেখতে হবে। সেই কাজই এই আশ্রমের সদস্যরা করে যাচ্ছেন। ঠাকুর বলছেন, যদি ঈশ্বর চিন্তা না থাকে তাহলে মানুষ আবল তাবল ফালতু কথা বলে, মিছে কাজ করে। আসলে জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে জীবনের প্রান্তে এসেও তাস খেলে সময় কাটাতে হয়। কিংবা এদেরকেই আবার ঠাকুর গালি দিয়েছেন কুমড়ো কাটা বড় ঠাকুর বলে। আসলে এরকম আশ্রমে পারে বহু দূর পর্যন্ত তার শুদ্ধ ভাব ছড়িয়ে দিতে। ঠাকুর বলছেন, মনকে যদি সঙ্গে রাখো তাহলে তেমনই কথাবার্তা হবে, আর যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বরীয় কথা হবে, হরি কথা হবে। আমরা গীতার বিভূতি যোগ পাই, তুষ্যন্তিচ রামন্তিচ, পরস্পর পরস্পরকে তার কথা বলে আনন্দ করা। তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শোনো। এই ইচ্ছে যাদের হয়েছে তাদের আর কোনো চিন্তা নেই। ঠাকুর বলেছেন, হাসপাতালে ভর্তি হলে সুস্থ না হওয়া পর্যন্ত ছাড়া পাওয়া যায় না।
আমাদেরও ভক্তি বিশ্বাস না হওয়া পর্যন্ত ঠাকুর আমাদের হাত ছাড়বেন না। সারদা মঠ মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষা পূজনীয়া প্রভ্রাজিকা নকশপ্রাণা মাতাজি, তিনি এরকমই পাঠচক্র তখন বলা হতো, ভাবপ্রচার পরিষদ, এদের সদস্যদের কিছু চিঠিপত্রের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন। সেখান থেকে একটু পড়ে শুনে আমার কথা শেষ করব। মাতাজি বলছেন, সংসারের নানা বিষয় চিন্তা থেকে সরে এসে তোমরা সম্মিলিতভাবে সব গ্রন্থ পাঠ, সব চিন্তা, সব প্রসঙ্গ ও সাধন ভজনে সময় অতিবাহিত করছো। সচেতন থাকতে হবে, ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা সেখানে বাঞ্ছনীয় নয়। বৈষয়িক বিষয়ের আলোচনা, চিন্তা সেখানকার সুন্দর পবিত্র পরিবেশকে ব্যাহত করবে। যতক্ষণ তোমাদের সভা চলবে, তোমাদের হৃদয় আসনে তিনি এসে বসেছেন, এভাবেই মনে মনে চিন্তা করবে। পরস্পর পরস্পরকে ভালোবেসে একসাথে ঠাকুরমা স্বামীজির জীবন আদর্শ কতখানি গ্রহণ করতে পারছো সে বিষয়ে চিন্তা করবে। প্রত্যেক সদস্যের কাছে আমার একান্ত অনুরোধ, অধিবেশনে কোন রকম সাংসারিক ব্যক্তিগত বিষয়ের আলোচনা যেন না হয়, তাহলেই লক্ষ্যভ্রষ্ট হবে। তোমরা কথামৃত পাঠ করো, একে অপরের সঙ্গে তা নিয়ে আলোচনাও করো, কিন্তু সেই সব অমূল্য বাণী জীবনে প্রয়োগ করার প্রয়াস খুব কম দেখি, তাই মনের ঊর্ধ্বগতি হয় না। সকল অসুবিধা অগ্রাহ্য করে বিভিন্ন স্থান থেকে এসে মিলিতভাবে সব প্রসঙ্গাদিতে আনন্দের সময় অতিবাহিত করে তোমরা জীবনের পরম লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করছো, এটা তার কৃপা ভিন্ন সম্ভব নয়। তিনি তোমাদের এক স্থানে সম্মিলিত করেছেন, তিনি তোমাদের হাত ধরে রয়েছেন। তোমরা নিজ নিজ অধিকার অনুযায়ী এগিয়ে যাও। তোমরা ভগবানের ভালোবাসায় ভরপুর হয়ে যাও। আমরা সবাই ভগবানের ভালোবাসায় ভরপুর হয়ে যাই, এই প্রার্থনাই করি। রামকৃষ্ণ অর্পণমস্তু। ঈশান দাস দ্বিতীয় পুরস্কার পেল। আমাদের মাননীয় শিক্ষিকা নিবেদিতা সাহা মহাশয় পুরস্কৃত করছে। এবার দিতে পারত সাগ্নিক সাহা কেউ পুরস্কৃত করছেন, আর একজন দিদিমণির আমাদের শিক্ষিকা মাননীয় নিবেদিতা সাহা ম্যাডামের হাত থেকে একটি বিবেকানন্দ আমাদের দিনাজপুরের পক্ষ থেকে এবং গোলপাক রামকৃষ্ণ মিশনের উদ্যোগে পরিব্রাজক স্বামীজি বইটিও শ্রীমান সাগ্নিককে এবার দিতে পার তৃতীয় পুরস্কার। আর তুমি মাতা দিদিমণির কাছ থেকে পরিব্রাজক স্বামীজি এটা গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে উৎসাহিত করছে। মাতাজি চলে গেলেন, চলে যাচ্ছেন, অনুষ্ঠানে তোমার বক্তব্য রেখেছেন, সেটাও আপনারা ভিডিও শুনতে পাবেন, দেখতেও পাবেন।
চলুন আজকের মতন সারাদিনের অনুষ্ঠান শেষ হলো ইতিনাথ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। প্রথমে মহারাজ সকালে বললেন, পরে মাতাজি বললেন, বিভিন্ন রকম আবৃত্তি, গান, প্রসাদ সব কিছুরই ব্যবস্থা ছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন একটা ভিডিওয়ে ঠাকুরমা স্বামীজির আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।